আসুন আজকের এই সন্ধ্যায় আমরা একটু শিল্প নিয়ে আলোচনা করি। শিল্প নিয়ে আলোচনা করার প্রথমেই দুটো একটা কথা বলে নেওয়া দরকার। সেটা প্রথম কথাটি হলো যে আমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু আমি স্রষ্টা নয়। রবীন্দ্রনাথ স্রষ্টা, তিনি সৃষ্টি করে গেছেন। আমি তার গানটি অত্যন্ত দক্ষভাবে অনুকৃতি করে বারবার মানুষকে শোনাচ্ছি। উপস্থাপক আমি, উপস্থাপনা করছি। উপস্থাপনাটা আমি আমার নিজস্ব স্বাতন্ত্র্য থাকার ফলে, উপস্থাপনাজনিত স্বাতন্ত্র্য থাকার ফলে সেটাকে আমি শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গেছি। কিন্তু স্রষ্টা শিল্পী আর উপস্থাপক শিল্পী দুজনে কিন্তু এক নন। স্রষ্টার আসন অনেক উঁচুতে, স্রষ্টার জন্য জয়মাল্য রয়েছে। শিল্প এমন এক সম্পদ যার রূপ মানুষকে আনন্দ দান করে। যে কবিতা পড়ে পাঠক খুশি হবে সেটা শিল্প। যে নাচ দেখে গান শুনে মানুষ তৃপ্ত হবে সেটা শিল্প। যে ছবি রসিক চিত্তকে মুগ্ধ করবে সেটা নিঃসন্দেহে শিল্প। কিন্তু শিল্পের ফল আনন্দ হলেও শিল্পের সৃষ্টি কিন্তু আনন্দ থেকে নয়। এটা কখনোই বলা যাবে না যে আনন্দ থেকে শিল্পের সৃষ্টি। দুঃখ থেকেও শিল্পের সৃষ্টি হয়। শিল্প ভোক্তার চিত্তে আনন্দ সঞ্চার ঘটানো শিল্পের কাজ, কিন্তু শিল্প নিজে সবসময় আনন্দ থেকে সৃষ্টি লাভ করে না। বিভিন্ন শিল্পের রূপও আবার বিভিন্ন আছে। দুঃখ থেকেও শিল্প আনন্দ দেয়। আমরা যখন শকুন্তলার বা সীতার বনবাস অভিনীত হতে দেখি, তখন সেই দুঃখের বিষয়টা আমাদের আনন্দ দেয়। কিন্তু তার মানে এই নয় সেই শিল্পটার জন্ম হয়েছিল আনন্দ থেকে, সেটার জন্ম হলো দুঃখ থেকে। শিল্পকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। শিল্পের নানা সংজ্ঞা দিয়েছেন মুনি ঋষিরা, নানা সংজ্ঞা দিয়েছেন মহাপুরুষেরা, সাহিত্যিকেরা। যেমন আত্মসংস্কৃতি বার্ব শিল্পানি ছন্দময়ান এতানি দেব শিল্পানি মনসা বার্ব শিল্পানি। শিল্পগুলি প্রকৃতপক্ষে আত্মার সংস্কৃতির পরিমার্জনের উপায়। এই যে আমরা বলি গান, এই যে আমরা বলি বাজনা, ছবি আঁকা, এরা শিল্প নয়, এরা শিল্পে যাবার পথ। এরা আত্মার পরিমার্জন করে। আত্মসংস্কৃতি বার্ব শিল্পানি, এরা আত্মার সংস্কার সাধন করে। আত্মা সুসংস্কৃত না হলে, আত্মা স্ফটিক স্বচ্ছ না হলে সেখানে এই মহাশিল্পী প্রকৃতির ছায়া প্রতিভাত হবে কেমন করে? সেই জন্য ঐতেরেয় ব্রাহ্মণে বলছেন যে এতৈজ্যমান আত্মানাং সংস্কুরুতে ছন্দময়ং শিল্পানি। শিল্পে যজ্ঞের উপাসক, শিল্পযজ্ঞের উপাসক আত্মাকে সংস্কৃত ও ছন্দময় করে তোলে সে আত্মাকে সেইভাবে তৈরি করে যে আত্মা এই প্রকৃতির দেব শিল্পের বিরাট যে কি বলবো সৃষ্টি রয়েছে সেটাকে সে গ্রহণ করতে পারে। সেটাকে সে ছন্দ গতি, সেই রূপ সৃষ্টিটাকে সে যেন গ্রহণ করতে পারে। আচ্ছা, এখানে এই শ্লোকে বলা হয়েছে মানুষের সৃষ্ট শিল্পকলা, যেমন যজ্ঞ বেদী নির্মাণ, যজ্ঞ পাত্র স্থাপত্য, দেবতার রূপ, ঐশ্বরিক রূপ অনুকরণ করে এগুলোকে উপাসক বা শিল্পের আত্মাকে সংস্কৃত বা শুদ্ধ করার উপায় হিসেবে গণ্য হয়। যৎ বৈ তৎ সুকৃতম রস বৈশ রসং হেব্বায়ং লব্ধানন্দী ভবতি। রস বৈশ, রস তাঁর স্বরূপ। তাঁর বলতে তিনি কে? ভক্তজন বলেছেন ব্রহ্ম, ভক্তজন বলেছেন ঈশ্বর, আর তাঁর বলতে প্রকৃতি। রস বৈশ, প্রকৃতির থেকে বড় রসরাজ আর নেই, প্রকৃতির থেকে বড় শিল্পীও আর নেই।
সুতরাং রসবৈষ, শিল্পানন্দ আর ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ কি আমরা জানি না, কিন্তু শিল্পানন্দ কাকে বলে আমরা জানি। রবীন্দ্রনাথ কি বললেন? তিনি বললেন, আমরা নির্মাণ করি প্রয়োজনে, সৃষ্টি করি আনন্দে। সৃষ্টি, আমরা বলি যে ক্রিয়েটিভিটি শিল্প নয়, ক্রিয়েটিভিটি উপস্থাপনা। জিনিসটা ছিল, সেটাকে আমি উপস্থাপন করলাম ভালো করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদু মল্লিককে বললেন যে, বল এই সম্পদ, এই টাকা পয়সা তোর নয়, মায়ের, ঈশ্বরের, তোর নয়, তাহলে তুই ঠিক ঠিক জ্ঞান তোর। আর কবি বললেন, রবীন্দ্রনাথ বললেন এই একই কথা, তোমারই সোনা বোঝাই হলো, আমি তো তার ভেলা, নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা। উপস্থাপনা, এই উপস্থাপনা শিল্পের পর্যায়ে চলে গেল, শ্রীরামকৃষ্ণের উপস্থাপনা ব্যবহারিক পর্যায়ে রয়ে গেল। সৃষ্টি করি অন্তরের প্রকাশ, শিল্প সত্য ও সুন্দর, অন্তরের প্রকাশ। একটা গল্প বলি একটা। সৈয়দ মুস্তফা আলী একদিন শান্তিনিকেতনের পথ ধরে হাঁটছেন। তখনকার শান্তিনিকেতন, আজকে শান্তিনিকেতন বোঝা যাবে না। আমি 60 বছর আগে যে শান্তিনিকেতন দেখেছি, সেও অন্য শান্তিনিকেতন ছিল। সে যাই হোক, তো সেই শান্তিনিকেতনের পথ ধরে আস্তে আস্তে মুস্তফা আলীর একটা প্রশ্ন মাথায় জাগছে, শিল্প কী? আর ওদিকে একটা বাঁশি আছে পকেটে, সেটার মধ্যে দিয়ে ওই দ্রুত চলার ফলে হাওয়া ঢুকে পি পি করে আওয়াজ হচ্ছে, উনি চমকে চমকে উঠছেন, ভাবছেন কী জানি কী ব্যাপার, এরকম একটা শব্দ হয় কোত্থেকে, কোথাও কিছু নেই। দূরে দেখলেন বারান্দায় রবীন্দ্রনাথ বসে আছেন। গুরুদেবকে দেখে তার সব ভয় কেটে গেল, মানুষটি এমনই। তিনি গুরুদেবের কাছে এসে বললেন যে, গুরুদেব, শিল্প কী? রবীন্দ্রনাথ চারদিকে তাকিয়ে দেখলেন, দেখে তিনি দেখলেন কলের তলায় একটি মাটির কলসি বসানো আছে, কলসি উপছে জল পড়ছে। তিনি বললেন, ওই যে দেখছিস উপছে জল পড়ছে, ওইটা শিল্প। তোর অন্তঃকরণ যখন পূর্ণ হয়ে যাবে, যেটা উপছে বেরিয়ে আসবে, সেইটি শিল্প, সেইটি দেয়া যাবে। আর যেটুকু তোর কলসির ভেতরে, সেটা তোর। এই যে অদ্ভুত সুন্দর ব্যাখ্যাটা তিনি করলেন, হৃদয়ের দর্পণ বলেছিলেন নন্দলালকে। ছন্দ ও অরূপের রূপায়ণ, ছন্দের দ্বারা অরূপ, যাকে আমরা দেখতে পাই না, তার রূপায়ণ নটরাজ করার সময় তার ভেতর পঞ্চকৃত্য গুণ সহ তাকে যে উপস্থাপন করা হলো, অনুপরমাণুর সেই চলনের যে একটা রূপায়ণ তৈরি করা হলো, যে অনুপরমাণুকে আমরা দেখতে পাই না, অরূপের রূপায়ণ। হৃদয়ের দর্পণ শিল্পী মানুষের আত্মিক অভিজ্ঞতার এক নান্দনিক প্রকাশ। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, পঞ্চতন্মাত্র হিন্দু সৃষ্টিতত্ত্বের সূক্ষ্ম 5টি উপাদান, 5টি ইন্দ্রিয় উপলব্ধি করছে। আর এই 5টি ইন্দ্রিয়ই সৃষ্টি করছে, ইন্দ্রিয় দ্বারা সৃষ্টি হচ্ছে। এরা প্রত্যেকে দর্শনেন্দ্রিয়, দেখার কাজ করছে। শিল্প স্বচ্ছন্দ হওয়া চাই। সেই জন্যে বলা হয়েছে, কবিতার সমাধুর্যম কবিব্যক্তি, অর্থাৎ এটা একেবারেই স্বচ্ছন্দ হওয়া দরকার। শিল্পে এক বর্ণে দাগা বোলানো নয়, একটা বর্ণের উপরে দাগা বুলিয়ে যাব না। অনুকরণ নয়, শিল্প অনন্য পরতন্ত্রা। শিল্প যদি অনুকৃতি হয়, প্লেটো বলেছেন যে শিল্প দেবশিল্পের অনুকরণের অনুকরণ। সুতরাং তার আদর্শ রাষ্ট্র, আইডিয়াল স্টেটে তিনি শিল্পীদের বার করে দিয়েছেন। প্লেটো এই জায়গাটা কেন, অত বড় শিল্পবেত্তা, তিনি শিল্প সম্বন্ধে প্রচুর পড়াশুনো করেছেন, তো এই জায়গাটা কেন এইভাবে ভেবেছেন আমি জানি না। অ্যারিস্টটলও তাই ভেবেছেন। আচ্ছা, আর শিল্পের একটা বড় লক্ষণ হলো আড়ম্বর শূন্যতা, সিম্পলিসিটি। যত সুন্দর, যত সহজ হবে শিল্প, তত সুন্দর হবে। শিল্প নিয়ে রবীন্দ্রনাথের থেকে বেশি বোধহয় কেউ ভাবেনি। নন্দলাল বসু রস নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন, আমাদের দুর্ভাগ্য আমরা সেই প্রবন্ধটা পেলাম না।
পড়ার পরে মুগ্ধ রবীন্দ্রনাথ বলেছিলেন, নন্দ এটা থাক, রসকে কাটা ছেঁড়া করে বোঝা যায় না, রসকে বিশ্লেষণ করা যায় না, সমস্ত কিছু বিচার বিশ্লেষণের পরে যেটুকু উচ্ছিষ্ট পড়ে থাকে তাই রস, যেটুকু উচ্ছিষ্ট না, যেটুকু বাড়তি পড়ে থাকে, যেটুকু উদ্বৃত্ত পড়ে থাকে সেটাই রস, উচ্ছিষ্ট নয়, উদ্বৃত্ত পড়ে থাকে। আর সেই জন্য রস অনুচ্ছিষ্ট, রস উচ্ছিষ্ট হয়নি, কারণ রস কেউ জিহ্বা দ্বারা প্রকাশ করতে পারেনি, আর সব প্রকাশ হয়ে গেছে রস সেখানে। ঋষি অরবিন্দের মতে শিল্প শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা বিনোদনের উপায় বলা হয়নি, তার মতে শিল্প আত্মা ও আধ্যাত্মিক সত্যের প্রকাশ। শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে উপরের সেই আলোক নেমে আসে আমার মধ্যে, আনন্দ ও দিব্য চেতনাকে ফুটিয়ে তোলে। হেভেন অফ দ্য লাইট, অরবিন্দ সেই বিখ্যাত বই, ওর সে ওপরের আলো, সে তো একটা সাংঘাতিক অসম্ভব একটা আলোচনা, একটা উপলব্ধির ব্যাপার, আমাদের মতো সাধারণের জন্য নয়। শিল্পের তিনটে উদ্দেশ্য শ্রী অরবিন্দ বলছেন। নান্দনিক, একটি এটি সর্বনিম্নতম বা ন্যূনতম বলা যায়, যেখানে সুন্দরের উপলব্ধি মাধ্যমে চিত্তশুদ্ধি ঘটে। একটা সুন্দর জিনিস আমি দেখলাম, দেখে ভালো লাগলো, ভালো লাগা মানেই মনটা কিছুক্ষণের জন্য উচ্চস্তরে চলে গেল, চিত্তশুদ্ধি। বুদ্ধিবৃত্তিক, দ্বিতীয়টা ইন্টেলেকচুয়াল, এটি মনের কল্পনা প্রবণতা ও সৃষ্টিশীলতাকে প্রশিক্ষিত করে। এরপরে তৃতীয় ধাপে বলছেন আধ্যাত্মিক, এটি শিল্পের সর্বোচ্চ ব্যবহার যা আভ্যন্তরীণ সত্যকে প্রকাশ করে। ইংরেজিতে একটা কথা আছে, আর্ট ফর আর্ট সেক। আমরা মানি না, নারদ শিল্প মানেনি, সমরাঙ্গন সূত্রধর মানেনি, জৈনকল্পদ্রুম মানেনি, বিষ্ণু ধর্মোত্তর মানেনি। তারা বলেছে আর্ট ফর আর্ট সেক নয়, শিল্পের জন্য শিল্প সৃষ্টি হয় না, শিল্প হচ্ছে অপ্রয়োজনের প্রয়োজন। অপ্রয়োজনের প্রয়োজন কিরম? এই কলমটার ভিতরে কোনো সৌন্দর্য যদি না থাকতো তাহলেও কালি পরে লেখা যেত, কিন্তু কতগুলো খাঁজ কেটে, কতগুলো নকশা তৈরি করে কলমটাকে একটা সৌন্দর্য দেওয়া হলো, যেটার প্রয়োজন ছিল না, সেটা অপ্রয়োজনের প্রয়োজন, সেটা আমার ভালো লাগা। অপ্রয়োজনের প্রয়োজন, শিল্প ছাড়া আমরা বাঁচব না। আচ্ছা, তো এখানে অরবিন্দ বলছেন আর্ট ফর আর্ট সেক নয়, আর্ট ফর সোল সেক, অন্তরের জন্য শিল্প তৈরি করা। তিনি বিশ্বাস করতেন শিল্প কর্মের মাহাত্ম্য তার বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চেতনা প্রকাশের গভীরতার উপর বেশি নির্ভর করে। অবভিয়াসলি, অবশ্যই আমরা চেতনারটা প্রকাশ করে শিল্প, এবং ভেতর থেকে শিল্প বেরিয়ে আসে। মধ্যরাত্রে গাইতে হবে না, শুধু সুরে বাঁধা, বাজাতে জানতে হবে না, শুধু সুরে বাঁধা তানপুরা যদি আওয়াজ পরপর ছাড়া যায়, তাহলে মনে হবে যেন সেই অনাহত নাদ আমার বুকের মধ্যে এসে আঘাত করছে, আমি যেন সেই অনাহত নাদের আস্বাদ পাচ্ছি। শিল্পীর দায়িত্ব তার ইগো মেটাবার জন্য নয়, বরং দিব্য সত্যের প্রকাশ, আমি সৃষ্টি করতে পারি এই অহংকারের জন্য না, আমি সৃষ্টি সুখের উল্লাসে, আমার এর জন্য শিল্প। তিনি শিল্পকে ঈশ্বরের অর্ঘ্য ভেবেছেন। ছন্দ, গতি, রূপ সৃষ্টির প্রবাহিত বিশ্ব, রবীন্দ্রনাথ বলছেন। এই রূপ দেখা যায় ছন্দে, ছন্দের মায়া মন্ত্র না পেলে রূপ অব্যক্ত থাকে। বিশ্ব সৃষ্টির এই ছন্দ রহস্য মানুষের শিল্প সৃষ্টিতে, তাই ঐতরীয় ব্রাহ্মণ বলছেন, ঐতরীয় ব্রাহ্মণ, শিল্পানি সংসক্তি দেব শিল্পানি, মানুষের সব শিল্পই দেব শিল্পের সব গান। এতেষাং শিল্পানুমনুকৃত শিল্পম অধিগম্যতে, আমাদের সব শিল্পই দেব শিল্পের অনুকৃতি। এতেষাং বৈ শিল্পানামনুকৃত শিল্পম অধিগম্যতে, এখানে আমাদের
সব শিল্পই দেবশিল্পের অনুকৃতি। অবনীন্দ্রনাথ সব দেবশিল্পের অনুকৃতির বাইরে গিয়ে শিল্প করার কথা বারে বারে বলেছেন, করেওছেন, এবং সেই ক্ষমতা লাভ করা চারটিখানি কথা না। এই হলো শিল্প। শিল্প একদিনে বোঝানো যায় না। আমাকে শিল্প যে কোনো লোক মানুষ একটা শিল্পে উন্নতি করলে সে অন্যান্য শিল্পগুলোতেও তার একটা নিজের থেকে একটা দখল তৈরি হয়ে যায়। ভালো সেতার বাজাতে পারলে তার ছবিতেও একটা দখল তৈরি হয়। ছবিতে দখল তৈরি হলে তার গানের সুরের জায়গাতেও দখল তৈরি হয়। শ্রদ্ধেয় গণেশ পাইন আমাকে বলেছিলেন একটা কথা, যে আসলে কি জানো, এটাকে বোধি বলে, প্রজ্ঞা বলে। একটা পাহাড়ের চূড়ার উপর উঠে দাঁড়ালে আশপাশের পাহাড়ের চূড়ার মাথাগুলো দেখা যায় কি আছে। শিল্প নিয়ে আজকে বললাম, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। নমস্কার।